আমার সবকিছু মনে আছে। কে কে আপনি? সেই তখন থেকে আমি আপনাকে জিজ্ঞাসা করছি, কিন্তু আপনি তো কোনো কথার উত্তরই দিচ্ছেন না। আর তাছাড়া আপনি কি করে এভাবে মুখ ঢেকে রাজপ্রাসাদের ভেতরে ঢুকে পড়লেন বলুন তো? আর শুধু তাই নয়, আপনি তো আমার বারান্দাতে পর্যন্ত চলে এসেছেন। এখনো ভালোই ভালো আপনাকে বলছি, বলুন আপনি কে? আপনার পরিচয়টা না দিলে কিন্তু এর পরিণাম ভালো হবে না। এই কথা বলতেই মেয়েটি তার শরীর থেকে সে কালো চাদরটি সরিয়ে ফেলে। এ কি? কে আপনি? আপনাকে তো আমার বড্ড চেনা চেনা লাগছে। কোথায় যেন দেখেছি, আপনাকে ঠিক মনে পড়ছে না। আপনি আমাকে শুধুমাত্র একবার দেখেছেন, তাই তো আমাকে চিনতে পারছেন না। আমি যে ফুলকুমারীর দিদি, আপনাদের বিয়ের অনুষ্ঠানে আমি এসেছিলাম। ও আচ্ছা, আপনি তাহলে ফুলকুমারীর দিদি। কিন্তু আপনি এখানে কেন এসেছেন বলুন? আসলে আমি ফুলকুমারীর সাথে দেখা করতে রাজপ্রাসাদে এসেছি, কিন্তু ওকে কোথাও কোথাও খুঁজে পাইনি। আর তারপরই আমি এখানে এসেছি, আর এখানে এসেই আপনাকে দেখতে পেলাম। কিন্তু ফুলকুমারী ফুলকুমারী কোথায় আছে? ফুলকুমারীর কথা আপনি আমার সামনে আর একটি বারের জন্যও বলবেন না। আমি ফুলকুমারীকে ঘেন্না করি। ও আমার সাথে প্রতারণা করেছে, ও আমাকে ঠকিয়েছে, ও আমার ভালোবাসার নামে মিথ্যে ভালোবাসার অভিনয় করেছে আমার সাথে। না না না, এটা কিছুতেই হতে পারে না। আর তাছাড়া আমি বুঝতে পারছি না ফুলকুমারী এমন কি করেছে যার কারণে আপনি এমন কথা বলছেন। শুনতে চান আপনার বোন কি করেছে? তাহলে শুনুন। এরপর রাজকুমার সব ঘটনা ফুলপরীকে খুলে বলে। জানিস বাবা, আজ না আমি বড্ড খুশি। আর মাঝে মাত্র একটা দিন, তারপরই তোর সাথে কুমকুমের বিবাহ হবে। আমি তোকে বিবাহ করানোর জন্য কত চেষ্টা করেছি, কত দেশের কত রাজকন্যা দেখেছি, কিন্তু তুই তো কোনোভাবেই বিয়ে করতে চাসনি, কারণ তুই তোর মনের মতো যোগ্য মেয়ে খুঁজছিলি। আর অবশেষে তুই কুমকুমকে নিজের যোগ্য জীবনসঙ্গী হিসাবে পেয়েও গেছিস। আর এবার আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। আমি আমার পুত্রবধূকে দেখে যেতে পারবো। এসব তুমি কি বলছো কি মা? তুমি তোমার পুত্রবধূকে দেখে যেতে পারবে না মানে? কোথায় যাবে তুমি? আমি তোমাকে কোথাও যেতে দেব না। তুমি আমাকে কথা দাও, তুমি আর কখনো কোনো দিনও এরকম ভাবে কোনো কথা বলবে না। আর তুমি কথা দাও, তুমি আমাকে ছেড়ে কখনো কোনো দিনও কোথাও যাবে না। সে কথা কি আর দেয়া যায় বাবা? তোর বাবা যেমন আমাদের কাউকে কিচ্ছু না বলে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে, তেমনটা তো আমার সাথেও ঘটতে পারে, তাই না? তবে খুশির ব্যাপার হলো এটাই যে আমি বেঁচে থাকতে তোর বিয়েটা দেখে যেতে পারবো। আর কিচ্ছু চায় না আমার বাবা। মা, তুমি আর দিদিমা ছাড়া আমার যে আর কেউ নেই। আর তোমাদের দুজনেরই কেউ যদি আমার জীবন থেকে চলে যাও, তাহলে যে আমি সেটা সহ্য করতে পারবো না। তাই বলছি, তুমি যদি আর কখনো এরকম কথা বলো, তাহলে কিন্তু খুব খারাপ হবে মা। না না বাবা, আর এসব কথা বলবো না। তবে মাত্র একটা দিন পরই এই রাজবাড়িতে রাজবধূ আসবে, আর আমার কত কাজ পড়ে আছে। ওদিকে বিয়ের তত্ত্ব দিয়ে এসেছি ঠিকই, কিন্তু নিজের রাজপ্রাসাদের সবকিছু এখনো গোছানোই হয়নি। আমি যাই, ওদিকে যাই, আর দেখি তোর দিদিমা কি করছে। এই কথা বলে রানী তাড়াতাড়ি করে রাজকুমার প্রতাপের কক্ষ থেকে বেরিয়ে যায়। সত্যি তো, আর মাত্র একটা দিন মাঝে, তারপর আমি আমার পছন্দের মানুষকে চিরকালের মতো আমার কাছে পেয়ে যাব। আর এটা ভেবে আমার বড্ড খুশি লাগছে। কিন্তু মায়ের কথাখানা আজ আমার মনে বড্ড আঘাত দিয়েছে। কিন্তু এমনটা কেন মনে হলো আমার? এর আগে তো মা কতবার এই কথা বলেছে, কিন্তু আমার এতটা কষ্ট হয়নি। তাহলে আজ কেন কেন আমার মনটার মধ্যে ছটফট করছে? মহারাজ, আমি তো ভাবতেই পারিনি রাজকুমার সবকিছু এত সহজে মেনে নেবে। সত্যি এবার আমাদের বুদ্ধিটা কাজে লেগেছে বলুন। আর তাছাড়া রাজকুমারকে কে বলবে বলুন তো যে আপনি অসুস্থতার নাটক করেছেন? আর তাছাড়া বিয়েটা আগে হয়ে যেতে দিন, তারপর রাজকুমার জানলেও কোনো অসুবিধা হবে না। তখন ঠিক আমরা ওকে আবার সামলে নেব। এখন সব থেকে বড় ব্যাপার হলো আমাদের রাজকুমারকে সুখে দেখা। হ্যাঁ হ্যাঁ, সেটা অবশ্যই। তুমি ঠিক বলেছ রানী। এখন কাল সকাল সকাল যত তাড়াতাড়ি সম্ভব উর্মিমালার সাথে রাজকুমারের বিয়েটা সম্পূর্ণ হলেই ভালো।
আমি আমি খুব ভালো করেই বুঝে গেছি আমাকে বাধ্য হয়ে হলেও রাজকুমার প্রতাপকেই বিবাহ করতে হবে, কারণ দিদি আর দাদাবাবু আমাকে অনেক অনুরোধ করেছে। আমি যে কোনোভাবেই তাদের অনুরোধ ফেলতে পারছি না। আমি যদি তাদের কথা না মেনে নেই তাহলে সত্যিই তো তারা বড্ড বিপদে পড়ে যাবে, রাজপ্রাসাদের কাজটাও চলে যেতে পারে। তখন তখন তারা কিভাবে বাঁচবে? আমার না হয় যা হয় হোক, কিন্তু ওনাদের তো কোনো বিপদে আমি ফেলতেই পারি না। তবে আমিও কিছুতেই আমার মনকেও যে স্থির করতে পারছি না। আর এই মুহূর্তে বিবাহ সে তো একেবারেই অসম্ভব। আমি এক কাজ করি, মালিনী দিদিকে গিয়ে ভালো করে একটু বুঝিয়ে বলি, দেখি সে কোনোভাবেই বিয়েটা পিছিয়ে দিতে পারে কিনা। এ কি কুমকুম, তুমি এখানে কিছু কইবা নাকি? আসলে মালিনী দিদি, আমি তোমাকে একটা বিশেষ অনুরোধ করার জন্য এখানে এসেছি। সেটা হলো, তোমরা যেহেতু চাইছো যে রাজকুমার প্রতাপের সাথে আমার বিবাহ হোক, তখন আমি সেটাই মেনে নিয়েছি। কিন্তু আমার একখানা অনুরোধ আছে, আর সেটা হলো আমি চাইছি যে আমাদের বিয়েটা যদি আরো 2-1 দিন পিছিয়ে দেওয়া যেত তাহলে আমার জন্য বড্ড ভালো হতো। আসলে আমি একটু নিজের মনকে একটু স্থির করার জন্য একটু সামান্য সময় চাইছি। ঠিক আছে বোন, তুমি চিন্তা করো না, মাত্র তো 2-1 দিন। রানীমার কাছে গিয়ে আমি বললে রানীমা নিশ্চয়ই এই প্রস্তাবটা মানবে। আর তাছাড়া এত তাড়াহুড়ো করে বিবাহের প্রস্তুতি নিতে তো এমনিতে কিছুটা সময় লাগেই, তাই না? ঠিক আছে দিদি, তাহলে এখন আমি আমার কক্ষে যাচ্ছি। এতক্ষণ আমি আপনাকে যা যা বললাম সব শুনলেন তো? এবার বলুন, ফুলকুমারী কি আমাকে ঠকায়নি? রাজকুমার, আমি আপনার কথা শুনে বড্ড অবাক হয়ে যাচ্ছি, কিন্তু আপনি যত যাই বলুন না কেন, আমার বিশ্বাস এর মধ্যে কোনো না কোনো কারণ আছে। আর আমার মনে হচ্ছে হয়তোবা ফুলকুমারীকে আপনি ভুল বুঝছেন। এখন আমি ফুলকুমারীকে যতটুকু চিনি, ও কিছুতেই এমন কাজটা করতে পারে না। ও যে একটা নিষ্পাপ মেয়ে। আমারও ঠিক একই জিনিস মনে হয়েছিল, কিন্তু যখন দেখলাম ফুলকুমারী আমার বন্ধুকে পর্যন্ত বিয়ে করতে যাচ্ছে, তখন তখন আর আমি কি করে ফুলকুমারীকে বিশ্বাস করতে পারি বলুন? সব থেকে বড় কথা হলো, ফুলকুমারী আমাকে চিনতেই চাইল না। রাজকুমার, সব সময় চোখের দেখায় যে সত্যি হবে এমনটা তো নাও হতে পারে। এর মধ্যে কোনো না কোনো ব্যাপার আছে রাজকুমার। আমার মনে হয় যা কিছু ঘটছে এর মধ্যে কোনো কারণ আছে। আর আপনি আমাকে বলুন না এখন ফুলকুমারী কোথায় আছে, আমি গিয়ে ফুলকুমারীর সাথে দেখা করতে চাই। এরপর রাজকুমার চন্দ্র ফুলকুমারী কোথায় আছে সেটা ফুলপরীকে জানিয়ে দেয়। সকাল হয়ে যায় আর সকাল সকাল রাজবাড়িতে বিয়ের ধুম পড়ে যায়।